আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর ন্যায় 13 নং লেকচারে ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে কারক ও বিভক্তি। কারকের সাথে ওতপ্রোতভাবে কিন্তু বিভক্তি জড়িত। এমন কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নাই, নার্সিং ভর্তি শিক্ষার্থী যারা আছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে। প্রত্যেকেই জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং কারকে কারকে কার কার সমস্যা আছে সেটাও জানিয়ে দিও। ইনশাল্লাহ 1 ঘন্টা থাকো আমাদের সাথে, সেরা কিছু পাবে। প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং 5 জন করে বন্ধুকে একটু মেনশন করে দাও। তাহলে দেখো, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে কারক ও বিভক্তি। আমরা কারকের বেসিক আলোচনা করব, এর সাথে বিভক্তি তো ওতপ্রোতভাবে জড়িত, বিভক্তি জানবো। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা সহকারে অনুশীলন করব। তাহলে মূল ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আমাদের শুরুতে আমরা জানবো কারক সম্পর্কে যে বেসিক তথ্যগুলো আছে সেগুলো। তাহলে প্রশ্ন আসতে পারে, দেখো কারক শব্দটির অর্থ কি, বা হচ্ছে কারক কাকে বলে? সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না। এখানে মনে রাখবা, বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে কি বলতো, নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলা হয় বলতো? কারক বলা হয়। অনেকে সালাম জানিয়েছো, প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। তাহলে খেয়াল করো, বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয় এবং এই বাক্যের মধ্যে ক্রিয়া ব্যতীত কারক হয় না। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, আমাদের বিভক্তি লাগবে। বিভক্তি হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে নাম বিভক্তি। এই বিভক্তি হচ্ছে 7 প্রকার। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখো, কারক যদি বলা হয় নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী কারক কত প্রকার, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবা। সেক্ষেত্রে দেখো, সেটি হবে এই যে কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, অধিকরণ এবং সম্বন্ধ কারক। এখানে একটা বিষয় খেয়াল করো, আগে ছিল সম্প্রদান কারক ছিল। আগে সম্প্রদান কারক ছিল মানে পুরাতন বোর্ড বই, এখন কিন্তু সেটা সম্প্রদান কারক না, সেটা আছে কি সম্বন্ধ পদ। কি আছে? সম্বন্ধ পদ। এবং এইখান থেকে কিন্তু গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে মনে রাখবা, যে কাজটি করে সে হচ্ছে কর্তা হবে। এবং কি বা কাকে দিয়ে সাধারণত প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে সেটা কি হবে বলতো? কর্ম হবে। এই কারক করার আগে যদি আমরা একটু বেসিক থেকে আলোচনা করি তাহলে আরো বেশি তোমরা ভালোভাবে বুঝতে পারবা। খেয়াল করো, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি আমরা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো বলতো? কর্ম পাবো। এরপরে দেখো, যন্ত্র, এগুলো প্রত্যেকে খাতায় নোট করবা। যন্ত্র, মাধ্যম বা উপকরণ যদি বোঝায়, যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বা উপকরণ যদি বোঝায়, তখন সেটা কি হবে বলতো? করণ কারক হবে। যন্ত্র, মাধ্যম বা উপকরণ সেটা কি হবে? করণ কারক। আর যদি তুমি নিঃস্বার্থভাবে দান করা বোঝায় তখন সেটা সম্প্রদান কারক হবে। আর যদি সম্পর্ক মাইনাস বোঝায়, দেখো সম্পর্ক যদি মাইনাস বোঝায়, সম্পর্ক মাইনাস বোঝাতে পারে, বা হচ্ছে এখানে দেখো ভয়, তারপরে দেখো বিপদ আছে, এইগুলো তখন কি হবে বলতো? সেটা হবে অপাদান কারক হবে। যদি সম্পর্ক মাইনাস বোঝায় তখন সেটা কি হবে? অপাদান। আরেকটা বিষয় মনে রাখবো, যদি সম্পর্ক প্লাস বোঝায়, স্থান বোঝায়, সম্পর্ক প্লাস স্থান, সময় বোঝায়, তখন সেটা অধিকরণ কারক হবে। কি হবে? অধিকরণ। তোমাদের প্রশ্ন আসে বিশেষ করে করণ, অপাদান আর অধিকরণ থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। আরে বেস্ট বাংলা টিচার, ধন্যবাদ অর্পিতা তোমাকে। তাহলে দেখো,
এটা হচ্ছে কারক গেল, কারকের বেসিক। এবার আমরা বিগত বছরের প্রশ্ন তো আলোচনা করব, তার আগে হচ্ছে আমরা বেসিক নিয়ে একটু আলোচনা করি। দেখো কর্তা কারক সেটা আবার কি, ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, প্রত্যেকে আমরা একটু বেসিক আলোচনা করি, এরপর হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করব। খেয়াল করো, যার দ্বারা কাজটা সম্পাদিত হয় তাকে কর্তা বলা হয়। যেমন এখানে দেখো বলা হয়েছে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তাহলে পাগলের নিচে আন্ডারলাইন, তারপরে ছাগলের নিচে আন্ডারলাইন। তাহলে দেখো এখানে কোনো কিছু বলার কাজটা কে করছে, পাগল বলছে, তাহলে যার দ্বারা কাজটি সম্পাদিত হবে সে হচ্ছে কর্তা কারক, সে আবার কি বলতো, কর্তা হবে। এবং যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্মকারক বলা হয়। যেমন এখানে বলা হচ্ছে শিক্ষককে জানাও, অসহায়কে সাহায্য করো, তাহলে যে অসহায়কে সাহায্য করো, তারপরে শিক্ষককে জানাও, কাকে জানাও, আমরা সাধারণত জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তখন সেটা কর্মকারক হবে, সাধারণত আমরা এটা জানি। তাহলে এখানে খেয়াল করো, যাকে আশ্রয় করে কাজটা সম্পাদন করা হয় তাকে বলা হয় কর্মকারক বলা হয়। এখানে প্রশ্ন কেমন আসবে দেখো, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। দেখো আমরা 142 জন আছি, প্রত্যেকে আমাকে 1 ঘন্টা সময় দাও, কারক থেকে যে প্রশ্ন আসুক না কেন তুমি সঠিকভাবে সবার আগে উত্তর দিয়ে আসতে পারবে। খেয়াল করো, এবং এই কারক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষা যারা আসো যারা, তারাও 2 মার্ক কমন পাবা। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তাহলে দেখো কাকে, কাকে প্রার্থনা, তাহলে মনে রাখবা যাকে আশ্রয় করে কাজটি সম্পাদিত হয় তাকে বলা হয় কি বলতো, তাকে বলা হয় কর্মকারক। এবার করণ কারক দেখো, আমি বলেছি যন্ত্র মাধ্যম বা উপকরণ যদি বোঝায়, প্রত্যেকে কমেন্টে লেখো যন্ত্র মাধ্যম উপকরণ, যন্ত্র মাধ্যম উপকরণ। যদি যন্ত্র মাধ্যম উপকরণ বোঝায় তখন সেটা কি হবে, করণ কারক হবে। যেমন এখানে রয়েছে দেখো, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। তারপরে প্রশ্ন আসতে পারে, এ কলমে ভালো লেখা হয়, লাঙল দিয়ে জমি চাষ করা হয়, চেষ্টায় সব হয়, সাধনায় সিদ্ধি লাভ হয়। তাহলে মনে রাখবা যন্ত্র মাধ্যম উপকরণ যদি বোঝায় তখন সেটা করণ কারক হবে। এবং কিসের মাধ্যমে, কিসের দ্বারা, কোন উপায়ে, কোনভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও তখন সেটা কি হবে, এই যে করণ কারক হবে। কি হবে, করণ। আবারও বলছি আমি, খেয়াল করো, ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হবে সে হবে কর্তা। কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত আমরা কর্ম পাই, কর্তা পাই। কে বা দেখো তোমার হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে সবসময় আমরা না, এটা ম্যাক্সিমাম সময় তুমি পাবে আর কি। আর যন্ত্র মাধ্যম উপকরণ যদি বোঝায় তখন সেটা করণকারক হবে। এবং এর সাথে আরো একটা বিষয় মনে রাখবে যে যদি কিসের দ্বারা, কোন উপায়, এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাও। এবার মনে রাখবা অপাদান কারক, সম্পর্ক যদি মাইনাস বোঝায়, সম্পর্ক মাইনাস বোঝায়, প্রত্যেকেই লেখো সম্পর্ক মাইনাস বোঝাতে পারে তখন সেটা কি হবে, অপাদান কারক হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, জমি থেকে ফসল পাই, তাহলে দেখো জমি থেকে ফসলটা তুমি উঠিয়ে আনছো, তাহলে জমির সাথে ফসলের সম্পর্কটা কি, মাইনাস। তারপরে গাছ থেকে পাতা ঝরে পড়েছে, সম্পর্কটা কি বলতো, গাছ থেকে পাতাটা ঝরে পড়েছে, সম্পর্ক গাছের সাথে পাতার সম্পর্ক মাইনাস, তাহলে মাইনাস হলে তখন সেটা কি হবে বলতো, অপাদান কারক হবে। এরপরে দেখো কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, তাহলে দেখো এই যে কাপের সাথে আর টেবিলের সাথে সম্পর্কটা কি প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে সম্পর্ক যদি মাইনাস বোঝায় তখন সেটা কি হবে বলতো, অপাদান কারক হবে। অধিকরণ কারক বিষয়টা কি, যেটা দ্বারা সম্পর্ক প্লাস বোঝায়, সম্পর্ক যদি প্লাস বোঝায়, আমি যদি বলি গাছে নতুন পাতা গজিয়েছে, গাছে নতুন পাতা গজিয়েছে, তাহলে দেখো গাছের সাথে পাতার ওই সম্পর্কটা কি হচ্ছে, সম্পর্ক প্লাস। আর সম্পর্ক যখন প্লাস হয় তখন সেটা কি হবে, অধিকরণ কারক। এবং আরেকটা বিষয় মনে রাখবা, এটা স্থান বোঝাতে পারে, কাল মানে সময়কে বোঝাতে পারে, বিষয় বোঝাতে পারে, ভাব নির্দেশিত হয়, তখন তাকে অধিকরণ কারক বলা হয়। যেমন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিটে যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য তো এটা গুরুত্বপূর্ণ। খেয়াল করো, প্রশ্নটা এসেছিল বাবা বাড়িতে আছেন, তাহলে বাড়ি কি বলতো, একটা স্থান। বিকাল 5টায় অফিস ছুটি হবে, যার নিচে তো আন্ডারলাইন করে দেওয়া থাকবে, তার কারক নির্ণয় করতে হবে তোমাকে। আমরা আছি 120 জন প্লাস আসি। তারপরে দেখো আমাদের একদম রিয়াক্ট তো দেওয়া হয়নি, তারপরে হচ্ছে শেয়ার সংখ্যা কম কেন রে ভাই, একটা রিয়াক্ট বা একটা শেয়ার করতে কি খুব বেশি কষ্ট হয় তোমাদের, জাস্ট একটা চাপ দিলেই তো শেয়ার হয়ে যায়, তাই না? এবার দেখো বিকাল 5টায় অফিস ছুটি হবে, তাহলে দেখো এটা সময়কে নির্দেশ করছে, সময়। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, মনে রাখবা কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা যদি নির্দেশ করে তখন সেটা কি হবে, তখন সেটা হবে এই যে অধিকরণ কারক।
এবারে সম্বন্ধ কারক খুবই গুরুত্বপূর্ণ, এখানে 7 স্টার দিয়ে রাখছি, যেহেতু এটা সর্বশেষ সংস্করণ, ব্যাকরণ বইতে এটা যুক্ত হয়েছে। আগে সম্প্রদান কারক ছিল, এখন সেটা সম্বন্ধ কারক। এইখান থেকে প্রশ্নটা আসবে, খেয়াল করো। যে কারকে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ কারক বলে, এবং এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ, মানে প্রত্যক্ষ না, সরাসরি না। যেমন এই কারকের সঙ্গে কোন কোন বিভক্তি থাকে, র থাকতে পারে, এর থাকতে পারে, তারপরে দেখো কার থাকতে পারে। ফুলের গন্ধে ঘুম আসে না, তাহলে দেখো এই যে ফুলের গন্ধে ঘুম আসে না, আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, এগুলো বলো কি বলো তো, ক্রিয়ার সাথে সরাসরি এদের সম্পর্ক নাই, এটা সম্বন্ধ কারক হবে। কি হবে? সম্বন্ধ কারক হবে। এগুলো আলোচনা করার আগে আমাদেরকে বিভক্তি নিয়ে আলোচনা করতে হবে। তোমরা একটু আমাকে জানাও যে প্রথমা বিভক্তি কোনগুলো, বলো। প্রথমা সেটা কি হবে বলো তো? শূন্য। এবার দেখো দ্বিতীয়া বিভক্তি কোনগুলো, কারণ কারক করতে গেলে অবশ্যই বিভক্তি লাগবে। দ্বিতীয়া হচ্ছে দেখো কে, তারপর হচ্ছে রে, কে রে, তারপর হচ্ছে ব্যাপিয়া, কে রে, আর হচ্ছে কি বলো তো, ব্যাপিয়া। এগুলো তোমার অবশ্যই লাগবে কারক করার ক্ষেত্রে। এরপরে দেখো তৃতীয়া বিভক্তি কোনগুলো। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। কি হবে বলো তো? দ্বারা, দিয়া, কর্তৃক, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। এবার খেয়াল করো চতুর্থী বিভক্তি কোনগুলো। চতুর্থী বিভক্তি হচ্ছে কে, রে, জন্য, নিমিত্ত। কে, রে, জন্য, নিমিত্ত, এটা চতুর্থী বিভক্তি। তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে দ্বিতীয়ার মধ্যেও কে রে আছে, দ্বিতীয়ার মধ্যেও কে রে আছে, তারপরে চতুর্থীর মধ্যেও কে রে আছে, তাহলে আমরা কিভাবে পার্থক্য নিরূপণ করব? তাহলে দেখো এই দ্বিতীয়া দ্বারা, এই যে কে আছে না, কে আছে, তারপরে এখানে কে, মনে রাখবা এই দ্বিতীয়া দ্বারা সাধারণত কাজ করা বোঝাবে। আমরা যখন তৎপুরুষ সমাস করেছি তখনও কিন্তু আলোচনা করেছি। আর চতুর্থী দ্বারা এটা দেখো দান, সেবা, ভক্তি বোঝাবে। কি কি? দান, তারপরে সেবা বোঝাতে পারে, আর একটা হচ্ছে ভক্তি বোঝাতে পারে। দান, সেবা, ভক্তি। এবার দেখো পঞ্চমী তৎপুরুষ, মনে রাখবা এই পঞ্চমী তৎপুরুষ সাধারণত সম্পর্ক মাইনাস। এখানে দেখো যে আছে কি কি, একটা আছে হতে, হতে থেকেছে, হতে থেকেছে। ষষ্ঠী কি হবে? ষষ্ঠী হবে র এর, ষষ্ঠী হবে কি বলতো? র এর। আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অ তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এটা কি বলতো? সপ্তমী বিভক্তি। রকমারি থেকে অর্ডার করলে বই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। তাহলে দেখো তুমি যদি কারক করতে চাও এবং তৎপুরুষ সমাস করতে চাও তাহলে এই বিভক্তিগুলো তোমার লাগবে। এবার দেখো এই প্রয়োগগুলো আমরা দেখব। শুরুতে এই প্রশ্নটার একটু উত্তর দাও। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, প্রশ্নগুলো কেমন আসবে দেখো। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এখানে শিক্ষায় কোন কারক? অধিকরণ, কর্ম, কর্তৃ নাকি করণ কারক? একটু ঝটপট জানাও তো। ভুল যাক সমস্যা নাই, আমি বলে দিব, ব্যাখ্যা দিয়ে দিব আমি। এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা হচ্ছে ক্লাসের পিডিএফ পাবে এবং একটা কোশ্চেন ব্যাংক পাবে, মানে 3 জন পাবে আর কি, সর্বোচ্চ শেয়ার যারা করবে আর কি। হ্যাঁ, ওয়েবসাইট থেকেও পারভেজ আল হুসাইন নয়ন বইয়ের অর্ডার করতে পারো, সেখান থেকেও হচ্ছে ডিসকাউন্টে বই পেয়ে যাবে। অনেকেই জানিয়েছে অধিকরণ কারক। কেন অধিকরণ কারক সেটা আমি বলছি, খেয়াল করো। এখানে বলেছে শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, তাহলে মনে রাখবা অধিকরণ বিষয়টা কি? যদি সম্পর্ক প্লাস বোঝায়, সম্পর্ক যদি প্লাস বোঝায়, এরপরে দেখো স্থান বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, সময় বোঝাতে পারে, তখন সেটা কি হবে? তখন সেটা অধিকরণ কারক হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, তাহলে শিক্ষায় যখন তোমার আগ্রহ বাড়বে, তুমি পড়াশোনা করবা, তাহলে তার সাথে সম্পর্কটা কি হচ্ছে বলো তো? তোমার সম্পর্কটা প্লাস হচ্ছে, সম্পর্ক কি হচ্ছে? প্লাস। তাহলে তখন সেটা কি হবে? অধিকরণ কারক হবে। কি হবে? অধিকরণ। আর এখানে করণ কারক কি? করণ হচ্ছে যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, উপকরণ বোঝাতে পারে, কিসের দ্বারা, কোন উপায়ে, এগুলো দ্বারা প্রশ্ন করলে তুমি উত্তর পেতে পারো। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলতো? অধিকরণ কারক হবে, অধিকরণ কারক। পরের প্রশ্নটি, বর্ষাকালে সাপের ভয়। এখানে সাপের কোন কারকে কোন বিভক্তি?
সাধারণত দেখো মাইনাসে অপাদান, এটা মনে রাখবা, মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, পাপ বিপদ ভয়, এগুলো মনে রাখবা। এটা হচ্ছে অপাদান কারক। দেখো শর্টকাট টেকনিক, যদি সম্পর্ক মাইনাস বোঝায়, যদি সম্পর্ক মাইনাস বোঝায় তখন সেটা কি হবে বলো তো? যদি সম্পর্ক মাইনাস বোঝায় তখন সেটা কি হবে? এই যে অপাদান কারক। এবার দেখো বলা হয় পাপ হতে বিরত থাকো, মানে পাপ থেকে বিরত থাকো, অপাদান কারক। যদি বিপদ বা ভয়কে ইন্ডিকেট করে তখন সেটা কি হবে বলো তো? এই যে অপাদান কারক। তাহলে দেখো বর্ষাকালে সাপের ভয়, এখানে সাপের কোন কারকে কোন বিভক্তি? তাহলে সম্প্রদানে ষষ্ঠী, এটা তো হবে না। তারপরে দেখো কর্ম আছে, অধিকরণ, এখানে তো সম্পর্ক প্লাসও বোঝাচ্ছে না, এটাও হবে না। তাহলে খ আর ঘয়ের মধ্যে কোনটা হবে একটু জানাও। কবিতা ইসলাম ধন্যবাদ, এই যে লিখেছো যে মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, এগুলো মনে রাখবা এবং আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে এটা লিখে দিব। আর যারা এখনো এই যে বাংলা বিচিত্রা সহ আমাদের যে নতুন সংস্করণের বইগুলো বাজারে প্রত্যেকটা লাইব্রেরিতে রয়েছে বা অনলাইনে অর্ডার করতে পারো, এখনো সংগ্রহ করনি এবং লিখিত অংশে তোমরা যদি ভালো করতে চাও অবশ্যই আমাদের যে জয়কলি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত যে বইগুলো বিভিন্ন লাইব্রেরিতে রয়েছে সংগ্রহ করে নাও এবং ফ্রি ক্লাস তো আমরা দিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, এটা কি হবে? এই যে বর্ষাকালে সাপের ভয়। এবং মনে রাখবা এই যে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি কোনগুলো বলো তো? র বা এর, র বা কি বলো তো? এর, এটা ষষ্ঠী বিভক্তি সাপের। এখানে কি হবে তাহলে সঠিক উত্তর? সঠিক উত্তর দেখো এই যে অপাদান। পরের প্রশ্নটি, বাক্যের প্রতিটি শব্দের অন্বয় সাধনের জন্য, মানে সম্পর্ক সাধনের জন্য যেসব বর্ণ বা যেসব বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলা হয়? সন্ধি, প্রত্যয়, বিভক্তি নাকি অনুসর্গ? বলো। তাহলে দেখো বাক্যের প্রতিটি শব্দের অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? সন্ধি তো হবে না, এখানে প্রত্যয় হবে না, অনুসর্গ হবে না। তাহলে সঠিক উত্তর দেখো কি হবে? বিভক্তি। এবং কারক করতে গেলে অবশ্যই তোমার বিভক্তি লাগবে, কারণ না আমি তো কারক ও বিভক্তি। আমরা প্রথমা বিভক্তি সেটা শূন্য হবে, দ্বিতীয়া সেটা কে রে ব্যাপিয়া, আমরা তো আলোচনা করেই এসেছি। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলো তো? সঠিক উত্তর হবে এখানে বিভক্তি। পরের প্রশ্নটি, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা আরেকটি অংশ আলোচনা করব। এই যে বিভক্তি দেখো, এখানে আমরা এই বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এই যে প্রথমা বিভক্তি সেখানে শূন্য, দ্বিতীয়া কেরে যেটা আলোচনা করলাম, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। এরপর এই প্রশ্নটার একটু উত্তর করো। কোন বাক্যে কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? তাহলে কর্তৃকারক মানে কি বলতো? যে কাজটা করবে, যে কাজটা করবে। লোভে পাপ, পাপে মৃত্যু, এখানে কোনো কর্তাকে পাওয়া যাচ্ছে না। শীত এলে বসন্ত কি দূরে থাকে? রোদে কাপড় শুকায়। আর একটা বলেছে দেখো, লোকে বলে মাঘের শেষে বৃষ্টি হলে দেশের কল্যাণ হয়। তাহলে বলো সঠিক উত্তর কোনটি? এই যে লিখিত সহকারে যে পিডিএফ আছে সেটা তারাই পাবে একমাত্র যারা হচ্ছে ক্লাসটি কমপক্ষে 5টা শিক্ষামূলক গ্রুপে শেয়ার করবে এবং একজন হচ্ছে 2জন প্রাইজ মানি পাবে, 50-50 করে 2জন পাবে প্রাইজ মানি এবং আমি দিব সেটা। কমপক্ষে 20টা গ্রুপে শেয়ার করতে হবে। এবং ক্লাসের পিডিএফ সংক্রান্ত যে যে তথ্য আছে সেটা আমি একটু পরেই বলে দিব যে কোথায় পাবা। তাহলে একটু মিলিয়ে নাও। এই যে বলেছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি, তাহলে সপ্তমী বিভক্তি কোনগুলো বলতো? এ অন্তস্থ অ, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। খেয়াল করো, এই যে লোকে বলে মাঘের শেষে বৃষ্টি হলে দেশের কল্যাণ হয়, এটি কিন্তু সঠিক উত্তর হবে। ঘ হবে, ঘ। কে বলে? হ্যাঁ, ধন্যবাদ। এবার দেখো কর্তৃকারক থেকে, এই স্লাইড থেকে যদি প্রশ্ন আসে কর্তৃকারক থেকে, এই স্লাইডের বাইরে থেকে একটা কিছু আসবে না। এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। যেমন দেখো
ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। যেমন এখানে এটা সাধারণ অর্থে এখানে দেখো খোকা বই পড়ে, আমরা যদি খুব সহজে প্রশ্ন করি যে কে বই পড়ে, আমরা কিন্তু উত্তর পাচ্ছি যে খোকা বই পড়ে। মেয়েরা ফুল তোলে, তাহলে ফুল তোলার কাজটা কে করছে বলো তো? এই যে মেয়েরা করছে, তাহলে এটা হবে কর্তা হবে। এবার খেয়াল করো, এখান থেকে কিন্তু গত বছরও প্রশ্ন এসেছে কর্তৃকারক থেকে, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্য কর্তা। যেমন এখানে দেখো ছেলেরা ফুটবল খেলছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে কি প্রযোজক, মুখ্য কর্তা। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রযোজক কর্তা, খুবই গুরুত্বপূর্ণ, গত বছরও এসেছে এটা। যে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা এবং সম্পূর্ণ হয় তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন প্রশ্ন আসবে, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে পড়াচ্ছেন কোন ধরনের ক্রিয়া? প্রত্যেকে একটু কমেন্টে লেখো, মনে যেন অপশন দেখে তোমার মনে থাকে যে এটা প্রযোজক কর্তা হবে। অর্থাৎ যে এই যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, অর্থাৎ মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজটি শেষ করিয়ে নিবে, সম্পন্ন করিয়ে নিবে, তখন তাকে কি বলা হবে বলো তো? এই প্রযোজক কর্তা হবে। আমি যেটা শুনছি সেটা হচ্ছে, তোমরা আমি যেটা বলছি সেটা একটু শোনার চেষ্টা করো, যদি একটু দেখা যাচ্ছে না। আমাদের বইয়ে 640 বা 45 পেজে এটা আছে। এরপর দেখো ব্যতিহার কর্তা কি? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ব্যতিহার কর্তা। মনে রাখবা, দুইটা ভিন্ন ভিন্ন কর্তা যখন তাদের দ্বারা একটি কাজ সংগঠিত হয় তখন সেটা হবে ব্যতিহার কর্তা। যেমন এটাই আসে যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে বাঘ একটা, মহিষ একটা, আলাদা আলাদা, কিন্তু তাদের কাজ হচ্ছে কি বলতো? জল খাওয়া। তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, দুইটা ভিন্ন ভিন্ন কর্তা, কিন্তু তাদের কাজ যদি হয় একটা, একই সমজাতীয় কাজ, তখন সেটা হবে ব্যতিহার কর্তা। এবার দেখো প্রশ্ন আসতে পারে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাহলে পাগলে এটা কোন কারকে কোন বিভক্তি? তাহলে বলার কাজটা কে করছে? পাগল, তাহলে যে কাজটি করে সে হবে কর্তা, কর্তৃকারক হবে। এরপরে দেখো বশিরকে যেতে হবে, তাহলে দেখো এই যে যাওয়ার কাজটা কার করতে হবে? বশিরকে, তাহলে এটা হবে কর্তা হবে। ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে, তাহলে এই শাহনামাটা রচিত হয়েছে কার দ্বারা? ফেরদৌসি কর্তৃক, তাহলে এটা হবে কি বলতো? এই যে কর্তৃকারক হবে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, তাহলে ধান খাওয়ার কাজটা কে করেছে বলতো? বুলবুলি, তাহলে ওই বুলবুলি কি বলতো? এখানে হচ্ছে কর্তা। তাহলে মনে রাখবা, যে কাজটি করবে, যার দ্বারা কাজটি সংগঠিত হবে, সে হচ্ছে কি বলতো? এই যে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ দিয়ে ক্রিয়া সম্পন্ন হয় বা ক্রিয়ার কর্তা, তাকে বলা হয় কর্তৃকারক বলা হয়, তাকে কি বলা হয়? কর্তৃকারক বলা হয়। এবার দেখো আমরা আরেকটা প্রশ্ন এবার দেখো কর্মকারক এখানে একটু খেয়াল করো, যাকে আশ্রয় করে কর্তা সম্পূর্ণ হয়, যাকে আশ্রয় করে কর্তা সম্পূর্ণ হয় তাকে বলা হয়, যাকে আশ্রয় করে কাজটা সম্পূর্ণ হয় তাকে বলা হয় কর্মকারক বলা হয়। এই কর্ম আবার দুই প্রকার, একটা হচ্ছে গৌণ কর্ম, একটা হচ্ছে মুখ্য কর্ম। খেয়াল করো, আমি এটা যদি বলি, গতবারও এখান থেকে প্রশ্ন এসেছে এই উদাহরণটাই, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তোমরা বলবা বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখানে গৌণ কর্ম কোনটি আর মুখ্য কর্ম কোনটি? মনে রাখবা, আমি আগেই বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে আমরা কাকে পাবো বলতো? কর্মকে পাবো। তাহলে যে বাক্যে তোমার দুইটা কর্ম থাকবে, যেমন বাবা আমাকে একটি কি কিনে দিয়েছে বলতো? কলম কিনে দিয়েছে। কি কিনে দিয়েছে? কলম। কাকে কিনে দিয়েছে? আমাকে কিনে দিয়েছে। কাকে? আমাকে। তাহলে মনে রাখবা, যেই বাক্যে দুইটা কর্ম থাকে তার নাম হচ্ছে দ্বিকর্মক্রিয়া। তার নাম কি বলতো? দ্বিকর্মক্রিয়া। লালমনিরহাট সদর থেকে স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই যে আবারও দেখো, যে বাক্যের দুইটা কর্ম থাকবে সেটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। তাহলে এখানে খেয়াল করো, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন বা বই কিনে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তাহলে যে বাক্যের দুইটা কর্ম থাকবে সেটা হবে দ্বিকর্মক্রিয়া। এখানে দেখো কি কিনে দিয়েছেন, আমরা উত্তর পাচ্ছি কলম কিনে দিয়েছে, আর কাকে কিনে দিয়েছে? আমাকে। তাহলে দেখো দুইটা কর্ম, এর নাম হবে কি? দ্বিকর্মক। এখন খেয়াল করো, এই দ্বিকর্মক্রিয়ার যেটা ব্যক্তিবাচক সেটা হবে গৌণ কর্ম। দেখো এই যে দ্বিকর্মক্রিয়ার যেটা ব্যক্তিবাচক সেটা হবে গৌণ কর্ম। তাহলে তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, বলো এখানে ব্যক্তিকে কলম নাকি আমি? আমাকে। তাহলে তোমরা উত্তর তো দেখো, এটা কি হবে? এটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে মনে রাখবা, দ্বিকর্মক্রিয়া যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে গৌণ কর্ম, গৌণ।
আর যেটা বস্তুবাচক, এই কলম হচ্ছে বস্তু, তাহলে যেটা বস্তুবাচক সেটা হচ্ছে কি বলতো মুখ্য কর্ম, নট মূর্খ। ক্লিয়ার? এটা আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবেই পাবে, হুবহু কমন পাবে। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো কিনা জানাও। তাহলে দ্বিকর্ম ক্রিয়া যেটা ব্যক্তিবাচক তাকে বলা হয় গৌণ কর্ম, যেটা বস্তুবাচক সেটা হবে কি মুখ্য কর্ম হবে। কি হবে? মুখ্য কর্ম। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের অংশটুকু দেখো। এখানে সকর্মক দেখো, সকর্মক মানে কি যার কর্ম থাকবে, মনে রাখবা সকর্মক মানে যার কর্ম থাকবে। যেমন নাসিমা ফুল তুলছে, কি তুলছে? ফুল, তাহলে এখানে কর্ম আছে। আর প্রযোজক ক্রিয়া সমধাতুজ কর্ম কি বলো তো? দেখো ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু থেকে গঠিত হয় তাকে বলা হয় তোমার সমধাতুজ কর্ম। যেমন খুব, এক ঘুম ঘুমিয়েছি, এই যে ঘুম আর ঘুমিয়েছি এটা সমধাতুজ, কি হবে? সমধাতুজ হবে, সমধাতুজ। আর উদ্দেশ্য বিধেয় কি এটা একটু মনে রাখবা। একটা বাক্যের কয়টা অংশ থাকে? বাক্যের অংশ থাকে দুইটা। বাক্যের যদি বলা হয় একটা বাক্যের অংশ কয়টা সেটা মনে রাখবা, দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। যেমন আমি যদি বলি রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়, আমার ক্ষেত্রে রস্যই আর অন্যের ক্ষেত্রে অন্তস্থ অ। তাহলে এই বাক্যে দেখো, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে বলতো? রহিম। তাহলে রহিম হচ্ছে কি বলতো? এখানে উদ্দেশ্য হবে। আর উদ্দেশ্য সম্পর্কে যে অতিরিক্ত তথ্য থাকে সেটা হচ্ছে বিধেয় হবে। কি হবে বলতো? বিধেয়। একেবারে বেসিক। ক্লিয়ার? বলো। বাক্যের অংশ হচ্ছে দুইটা। বাক্যের অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। রহিম স্কুলে যায়, তাহলে মনে রাখবা একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে, আমি একটু দ্রুত যাচ্ছি, আমাদের অনেক তথ্য জানতে হবে, সেটা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যে অতিরিক্ত তথ্য থাকে সেটা হচ্ছে বিধেয়। এর পাশাপাশি তোমরা জানাও একটা সার্থক বাক্যের গুণ কয়টা? একটা সার্থক বাক্যের গুণ কয়টি একটু জানাও। সার্থক বাক্যের গুণ কয়টি একটু জানাও তোমরা। একটা সার্থক বাক্যের গুণ কয়টা সেটা একটু জানিয়ে দাও। এরপরে দেখো আমারে তুমি, এখানে বলেছে আমারই তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এই উদাহরণটাই বারবার আসে। তারপরে দেখো এখানে যে আমারে, এটা কি হবে বলতে? যে কর্মকারক হবে। কি হবে? কর্মকারক। আমাকে একখানা বই দাও, তাহলে যে আমাকে এটা কি হবে? কর্মকারক হবে। এরপরে আসতে পারে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এই যে এই তথ্যগুলো। তাহলে একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটা কি বলতো? যোগ্যতা। একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা করণ কারক। প্রত্যেকে একটু কমেন্টে লেখো যন্ত্র, এটা লিখবা প্রত্যেকেই, যন্ত্র বা মাধ্যম করণের চিহ্ন, যন্ত্র বা মাধ্যম করণের চিহ্ন, যন্ত্র বা মাধ্যম করণের চিহ্ন। যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, তখন সেটা কি হবে? করণ কারক। এবং কিসের দ্বারা, কিসের উপায়ে, কোন উপায়ে, এগুলো দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পেতে পারো, মানে করণ কারকটা। দেখো প্রশ্ন এমন আসতে পারে এ কলমে ভালো লেখা হয়, তাহলে এটা কোন কারক? এটা হচ্ছে। তারপরে আসতে পারে লাঙল দিয়ে জমি চাষ করা হয়, শিকারি বিড়াল গোপে চেনা যায়, তাহলে চেনার মাধ্যমটা কি? গোপ দেখে। লাঙল দিয়ে জমি চাষ করা হয়। তারপরে দেখো আসতে পারে সাধনায় সহায়, তবে চেষ্টায় সবাই, এগুলো সব হচ্ছে কি বলতে? যে করণ কারক হবে। যন্ত্র বা মাধ্যম করণের চিহ্ন। কি হবে? যন্ত্র বা মাধ্যম কি হবে? করণের চিহ্ন। খেয়াল করো প্রশ্ন আসতে পারে যে লাঙল দিয়ে জমি চাষ করা হয়, লাঙল দ্বারা, এটা দেখো এটা কি হবে? মন দিয়ে করো সব, দেখো মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, তাহলে এই যে লাঙল দিয়ে জমি চাষ করা হয় মন দিয়া, তারপরে এখানে খেয়াল করে এটা সব হচ্ছে তোমার করণ কারক হবে। যেমন গত বছর এসেছে শিকারি বিড়াল গোপে চেনা যায়, তাহলে শিকারি বিড়াল চেনার মাধ্যম কি বলতো? গোপ। শিকারি বিড়াল চেনার মাধ্যমটা কি বলতো? গোপ দেখে আমরা শিকারি বিড়াল চিনতে পারি, তাহলে এটা কি হবে? করণ কারক। এ সুতায় কাপড় হয় না, চেষ্টায় সব হয়, তাহলে এগুলো সব কি বলতো? করণ কারক হবে। যেমন এখানে আছে 2 দণ্ডে চলে যায়, 2 দিনের পথ আছে, এটা তাহলে মনে রাখবা যন্ত্র বা মাধ্যম সেটা কি হবে? করণ কারক। এখানে আছে দেখো যন্ত্র আছে, উপকরণ আছে, যেমন তোমার প্রশ্ন আসতে পারে
আমরা 18 নম্বর প্রশ্ন নিব। তার আগে এই যে এটা বলো, কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়? এটা পরে আলোচনা করব, আগে বেসিকটা আলোচনা করি। সম্প্রদান কারক দেখো, যাকে অর্থাৎ নিঃস্বার্থভাবে যদি তুমি দান করে দাও তখন সেটা কি হবে? সম্প্রদান কারক হবে। এবং মনে রাখবা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। কি বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি হয়। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, তারপরে এখানে আছে অন্ধজনের দেহ আলো, সৎপত্রে কন্যা দাও, এগুলো সব কি হবে বলো তো? তোমার সম্প্রদান কারক হবে। এবং সম্প্রদান কারক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তোমাকে জানতে হবে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় শুধু একটি বিশেষ্য দেখো বিশেষ দান ক্রিয়ার জন্য আলাদা, অর্থাৎ মনে রাখবা রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারকে মানে কারকের বিপক্ষে ছিল, এটা একটু মনে রাখবা এই তথ্যটা। আর এখানে সম্প্রদান কারক নিঃস্বার্থভাবে দান করা বোঝায়। দেখো যাকে বা যাদের সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা বোঝায়। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী তাকে বলা হয় সম্প্রদান কারক। এবং যেমন ভিখারিকে ভিক্ষা দাও, এখানে এই যে তোমার নিঃস্বার্থভাবে তুমি দান করে দিচ্ছ, তারপরে যে অন্ধজনের দেহ আলো, এগুলো সব কি হবে? তোমার সম্প্রদান কারক হবে। কি হবে? সম্প্রদান কারক। এই দুইটা প্রশ্ন আমরা পরে আলোচনা করব, আগে হচ্ছে আমরা অপাদান এবং অধিকরণ কারকটা আলোচনা করি। এক্সাম ব্যাস আপনাকে অনুরোধ করছি এখানে ক্লাসের মধ্যে অন্য কোনো ইসের লিঙ্ক দিয়েন না, ব্লক খেতে পারেন, পরে দিবেন, এখন দিয়েন না। এবার দেখো অপাদান কারক, আমি আগেই বলেছি মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, প্রত্যেকে এটা একটু লেখো। মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ও ভয়কে যদি বোঝায়, যেমন যা থেকে এ অপাদান, করণ, অপাদান আর অধিকরণ থেকে আর সম্বন্ধ পদ থেকে তোমাদের প্রশ্ন আসবে, এতটুকু শিওর থাকো তোমরা, এতটুকু তোমরা শিওর থাকো। স্যার পাঠিয়ে দিন রায়হান ভাই। তাহলে দেখো যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা থেকে ভীত হয় সেটা কি হবে বলতো? সেটা অপাদান কারক হবে। কি হবে? অপাদান কারক। এক্সাম পেজ আছে দেখেন, আরো কয়েকটা আছে। খেয়াল করো এখানে মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে দেখো সম্পর্কটা কি হচ্ছে এখানে? প্লাস নাকি মাইনাস? এরপরে দেখো আছে গাছ থেকে পাতা পড়ে, তাহলে সম্পর্ক এখানে মাইনাস। পাপে বিরত হও, সম্পর্ক তাহলে দেখো এই যে কি বলেছিলাম, মাইনাসে অপাদান, প্রত্যেকে একটু কমেন্টে এটা লেখো, মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, পাপ বিপদ ভয়, প্রত্যেকে এটা একটু লেখো কমেন্টে। মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়। এক্সাম ব্যাচ ভ্যানিশ হয়ে গেছে, সমস্যা নাই, তোমাদের আর সমস্যা করবে না। তাহলে দেখো মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, যেমন এখানে জমি থেকে ফসল পায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জমি থেকে তুমি ফসলটা পাচ্ছ, ওই যে জমির সাথে ফসলের সম্পর্কটা কি হচ্ছে বলো তো? এখানে সম্পর্ক মাইনাস হচ্ছে। এরপরে দেখো দুধ থেকে দই হয়, তারপরে এখানে আসতে পারে যে বাঘকে ভয় পাও কেন, পাই না কে। তারপরে আসতে পারে বাবাকে বড্ড ভয় পাই। এরপরে আছে দেখো তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, তিনি, প্রশ্নটা এমন আসতে পারে যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে চলে গেল, তাহলে দেখো ওই কমলাপুর রেল স্টেশনের সাথে ওই ট্রেনের সম্পর্কটা কি হচ্ছে বলো তো? সম্পর্ক মাইনাস হচ্ছে। সম্পর্ক মাইনাস হলে তখন সেটা কি হবে? অপাদান কারক হবে। তারপরে দেখো এই যে টাকায় টাকা, এখানে তিলে তৈল হয়, এটা গুরুত্বপূর্ণ, তিলে তৈল হয়। খেয়াল করো যদি বলা হয় তিলে তৈল হয়, এর মানে হচ্ছে তিল থেকে তেলটা বের হয়ে যাচ্ছে, এই যে তিল থেকে তৈলটা বের হয়ে যাচ্ছে, সম্পর্ক কি বলতো? মাইনাস। এরপরে প্রশ্ন আসতে পারে ছাদে পানি পড়ে, ছাদে
ছাদে পানি পড়ে, তাহলে দেখো এই অর্থটা কি, ছাদে পানি পড়ে। আর একটা দেখো প্রশ্ন আসতে পারে ছাদে বৃষ্টি পড়ে, তাহলে ছাদে পানি পড়ে মানে এটা মনে রাখবা ছাদের কোথাও ফাটল আছে, ওই ফাটল দিয়ে পানিটা চুইয়ে চুইয়ে নিচেই পড়ছে, তখন সেটা কি হবে, সম্পর্ক মাইনাস হচ্ছে, তখন সেটা কি হবে, অপাদান কারক হবে। কি হবে, অপাদান কারক হবে। আর যদি বলা হয় ছাদে বৃষ্টি পড়ে, তাহলে দেখো ছাদের নিচে যদি আন্ডারলাইন করা থাকে ছাদে একটা স্থান, আর স্থান বোঝালে সেটা কি হবে বলো তো, অধিকরণ কারক হবে। কি হবে, অধিকরণ কারক। এবার আমরা আলোচনা করব অধিকরণ কারক সম্পর্কে। খেয়াল করো, ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময়কে, তখন সেটা কি হবে, যদি সম্পর্ক প্লাস বোঝায়, যদি সম্পর্ক প্লাস বোঝায়, এরপরে স্থান বোঝাতে পারে বা সময় বোঝাতে পারে, তখন সেটা কি হবে বলো তো, অধিকরণ কারক হবে। যেমন প্রশ্ন আসতে পারে এই অধিকরণ কারকের আবার প্রকারভেদ আছে, একটা হচ্ছে কালাধিকরণ, একটা আধারাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ। বিগত বছরে প্রশ্ন এসেছে, একটু পরেই তোমরা পাবে যে অধিকরণ কারকের প্রকারভেদ 9 কোনটি। তাহলে মনে রাখবো অধিকরণ কারক হচ্ছে 3টা, একটা হচ্ছে কালাধিকরণ যেটা সময়কে বোঝায়, একটা আধারাধিকরণ যেমন যেটা সে আধার এবং স্থানকে বোঝায়, আর একটা হচ্ছে ভাবাধিকরণ যখন একটার জন্য আরেকটা দূর হয়। যেমন এখানে খেয়াল করো, বসন্তে ফুল ফোটে, তাহলে বসন্ত একটা কি বলতো, সময়কে বোঝাচ্ছে, তাহলে সময় বোঝালে সেটা অধিকরণ কারক হবে। তুমি এ পথে যেও না, তাহলে পথ কি বলতো, একটা স্থানকে বোঝাচ্ছে, যদি স্থান বোঝায় তখন সেটা অধিকরণ কারক হবে। ভাবাধিকরণ, কান্নায় শোক মন্দীভূত হয়, অর্থাৎ মনে রাখবা অধিকরণ কারকের একটা প্রকারভেদ আছে, সেটা তোমার ভাবাধিকরণ যখন একটার জন্য অন্যটি দূর হয়। যখন তোমার মন প্রচণ্ড খারাপ থাকবে, তুমি যখন কান্না করো দেখবা ওই শোকটা বা তোমার মনটা একটু ভালো হয়ে যাবে, এটা স্বাভাবিক একটা নিয়ম। তারপরে দেখো যখন সূর্যোদয় হয়, মানে যখন সূর্য উদয় হয় তখন অন্ধকারটা দূর হয়, তাহলে সূর্য উদয় হচ্ছে, অন্ধকারটা দূর হয়ে যাচ্ছে, একটার জন্য একটার আগমনে আরেকটা কি বলতো দূর হয়ে যাচ্ছে, তখন সেটা কি হবে, ভাবাধিকরণ। আরেকটা দেখো, এখান থেকেও বিগত বছরে প্রশ্ন এসেছে যে অধিকরণ কারকের প্রকারভেদ, আধারাধিকরণ আবার 3 প্রকার। আধারাধিকরণ আবার 3 প্রকার, একটা হচ্ছে ঐকদেশিক। জাস্ট বেসিকটা একটু জেনে রাখো, এরপর প্রশ্ন যখন অনুশীলন করাবো আরো ক্লিয়ার হবে তোমাদের। ঐকদেশিক বিষয়টা কি, বিরাট বা বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে বলা হয় আধারাধিকরণ। যেমন বনে বাঘ আছে, বন তাহলে কি বলতো, একটা স্থান, তাহলে বনে সব জায়গায় কিন্তু বাঘ থাকে না, বন বিরাট একটা জায়গা, তার একটা জায়গায় যদি ক্রিয়া সংঘটিত হয় তখন সেটা কি হবে, এই যে ঐকদেশিক হবে। কি হবে, ঐকদেশিক। আবার দেখো, পুকুরে মাছ আছে, তাহলে পুকুরে সব জায়গায় কিন্তু মাছ থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু মাছ থাকে, তাহলে দেখো সেটা কি হবে, ঐকদেশিক। আকাশে চাঁদ উঠেছে, তাহলে চাঁদ বলতো তোমার সব জায়গায় কি ওঠে, আকাশে চাঁদ তো একটা জায়গায় থাকে, তাহলে মনে রাখবা বিরাট স্থানের, আবারও বলছি, বিরাট স্থানে যদি একটা জায়গা দখল করে কাজ সম্পাদিত হয় তখন তাকে বলা হয় ঐকদেশিক বলা হয়। কি বলা হয়, ঐকদেশিক। বিরাট স্থানে যদি একটা জায়গা দখল করে কাজ সম্পাদিত হয় তখন তাকে কি বলা হবে, ঐকদেশিক হবে। কি হবে, ঐকদেশিক। এরপরে দেখো অভিব্যাপক বিষয়টা কি, মানে সমগ্র জায়গায় বিরাজমান থাকবে। আধারাধিকরণ 3 প্রকার, একটা হচ্ছে ঐকদেশিক মানে কি জানো, বিরাট একটা স্থান, তার একটা নির্দিষ্ট জায়গায় তোমার কাজটা সম্পাদিত হবে, সেটা ঐকদেশিক। আর এরপরে আছে দেখো অভিব্যাপক, বেসিকটা ক্লিয়ার রাখো, অভিব্যাপক মানে সব জায়গায় বিরাজমান থাকবে। যেমন আমি যদি বলি নদীতে পানি আছে, তাহলে পানি দেখো সব জায়গায় সমস্ত অংশ ব্যাপ্ত আছে। তিলে তৈল আছে, মনে রাখো সাপোজ এটা তিল, তাহলে তিলে তৈল আছে মানে এর সব জায়গায় কিন্তু তেলটা আছে, তাহলে সমস্ত জায়গা ব্যাপী যদি থাকে তখন সেটা হবে অভিব্যাপক। কি হবে, অভিব্যাপক। আর বৈষয়িক কি, কোনো একটা বিশেষ বিষয়ে যদি কারো দক্ষতা বা অদক্ষতাকে বোঝায় তখন সেটা বৈষয়িক হবে। যেমন এই প্রশ্নটা বারবার আসে, রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। আমাদের দেখো আমাদের সেনারা সাহসে দৌড়জয়, যুদ্ধে অপরাজেয়, এই প্রশ্নটাই বেশি আসে যে রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, তাহলে কোনো একটা বিষয় যদি দক্ষতা আরেকটা বিষয় অদক্ষতাকে বোঝায় তখন সেটা বৈষয়িক হবে। কি হবে, বৈষয়িক। আমি আরেকবার সামারি বলছি, দেখো অধিকরণ কারক সেটা সম্পর্ক প্লাস বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, সময় বোঝাতে পারে। অধিকরণ কারক 3 প্রকার, একটা হচ্ছে কালাধিকরণ, একটা আধারাধিকরণ, একটা ভাবাধিকরণ। কালাধিকরণ কি, সময়কে বোঝাবে। তারপরে দেখো আধারাধিকরণ কি, আধার বা স্থানকে বোঝাবে। আর ভাবাধিকরণ একটার আগমনে আরেকটা দূর হবে। এবার আরেকটা প্রশ্ন আছে যে আধারাধিকরণ আবার 3 প্রকার, কয় প্রকার, 3 প্রকার।
একটা হচ্ছে ঐকদেশিক, মানে বিরাট স্থানের একটা জায়গায় যদি ক্রিয়া সম্পাদিত হয় তখন সেটা ঐকদেশিক। যেমন আকাশে চাঁদ উঠেছে, আকাশে সব জায়গায় চাঁদ ওঠে না, একটা চাঁদ তো একটা, তাহলে দেখো আকাশ তো বিরাট জায়গা, চাঁদ কয়টা? একটা উঠেছে, একটা, তাহলে এটা কি হবে? ঐকদেশিক। এরপরে দেখো অভিব্যাপক। অভিব্যাপক মানে কি? তোমার সমস্ত জায়গা ব্যাপী বিরাজমান থাকবে। যেমন নদীতে পানি আছে, তিলে তৈল আছে, একটা তিলের সমস্ত অংশব্যাপী তেলটা থাকে, তাহলে সমস্ত অংশ বিরাজমান যদি থাকে তখন সেটা অভিব্যাপক হবে। আর বৈষয়িক কি? কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাবে। আশা করি বুঝতে পেরেছো, জানাও আমাকে। ক্লিয়ার কিনা জানাও আমাকে। এবার এটার উত্তর করো যে কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়। আমরা কিন্তু একটু আগেই বলেছি কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়, বলো। এর আগে যে 12টা লেকচার হয়েছে, 12টা লেকচার সহ আজকের লেকচারের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবা? জিলানি স্যার পেজে পেয়ে যাবা। তোমাদের সুবিধার্থে তোমরা যাতে খুব সহজে পেয়ে যাও আমি এই জন্য পোস্ট করে রেখেছি। দেখো এখানে পেয়ে যাবা, বা এর আগে যে 12টা লেকচার হয়েছে সেগুলোর পিডিএফ সহ আজকেরটা। এবং যারা প্রশ্ন ব্যাংক বা হচ্ছে লিখিত বই এখনো সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নাও। দেখো পরীক্ষা কিন্তু তোমার আর এই এক মাস যে যেমনভাবে নিজেকে জ্বালাবে আগামী 50 বা 60 বছর সে তদ্রূপ জ্বলবে। মানে তুমি এখন এই এক মাসটা সর্বোচ্চ পরিশ্রম করো, ইনশাল্লাহ সেরা জায়গায় পাবা, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পাবা। কবিতা ইসলাম ধন্যবাদ, তোমাকে জানিয়েছো এবার সঠিক উত্তর। তাহলে দেখো অধিকরণ কারকের প্রকারভেদ। কালাধিকরণ যেটা সময়কে বোঝায়, কাকে বোঝায় বলো তো? সময়কে। কাল, ওই যে টেন্স, টেন্স মানে কাল, সময়কে বোঝায়। এরপরে দেখো ভাবাধিকরণ, মানে একটার জন্য আর একটা কি বলো তো? তোমার দৌড় হবে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, সূর্যোদয়ে কি বলতো? অন্ধকার দূর হয়, মানে দূরীভূত হবে। তারপরে দেখো আধার আধিকরণ, সেটা আধার বা স্থানকে বোঝাবে। কি হবে বলতো? আধার বা স্থানকে বোঝাবে। আধার বা কাকে বোঝাবে? স্থান। কিন্তু এই যে আধার আধিকরণের প্রকারভেদ নয় উপায় আধিকরণ, এটা কিন্তু কোনো প্রকারভেদের মধ্যে যাবে না। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? ঘ হবে। কি হবে? ঘ। ছেলেদের কমেন্ট আশা করছি। এমডি রবিউল তো প্রতি ক্লাসই করে, আশরাফুল আসো। কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বলো? কারক বাংলা ব্যাকরণের কোন
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, এবার ঠিক আছে কিনা দেখো তো, একটু জানাও তো। হ্যালো, এবার হয়তো বা শোনা যাচ্ছে। হ্যালো, ক্লিয়ার নাই মনে হয়। এখন সাউন্ড শোনা যাচ্ছে, একটু জানাও তো। এখন শব্দ শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, এবার ঠিক আছে কিনা? হ্যাঁ, শোনা যায়। তাহলে দেখো, বলেছিলাম যে বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে। বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাক্যতত্ত্ব, তার আরেক নাম হচ্ছে পদক্রম, যার ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। তার ইংরেজি নাম কি বলতো? সিনট্যাক্স। এই যে, তাহলে এখানে বলেছে কারক বিশ্লেষণ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, সেটা হবে বাক্যতত্ত্ব। কারণ বাক্য ছাড়া কি সম্ভব নয় বলতো? কারক সম্ভব নয়। বাক্য ছাড়া কি সম্ভব নয়? কারক সম্ভব নয়। এবং এটা নবম দশম শ্রেণীর যে বোর্ড বই 20-21 সংস্করণের আগে এই কারক কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় ছিল না। এবং আরেকটা বিষয় দেখো, তোমাকে বলতে পারে যে বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, মনে রাখবা সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ বাগধারা অর্থ নিয়ে কাজ করে। এখানে 100% দিয়েছি, এই জন্য হয় কারক না হয় বাগধারা, এই দুইটা থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। এই দুইটা থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, বললাম তো। তাহলে বাগধারা এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, আর কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কি হবে? কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পরের প্রশ্নটি দেখো, প্রভাতে উঠিল রবি, মানে রবি অর্থ সূর্য, লোহিত বরণ কোন কারকে কোন বিভক্তি? তাহলে যার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটার কারক ও বিভক্তি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি বলেছিলাম যদি সম্পর্ক প্লাস বোঝাই, সম্পর্ক যদি প্লাস বোঝাই, এবং এটা মনে রাখার অনেক টেকনিক আছে, আমি তোমাদেরকে একটা টেকনিক দিব, সেটা খেয়াল করো। যদি তোমার সম্পর্ক প্লাস, এখানে যদি আমি বলি ক্লোজ আপ, অধিকরণ কারক সমান সমান কি বলতো? যদি বলি ক্লোজ আপ, ক্লোজ আপ মানে কি বলতো? কাছে আসার গল্প, সম্পর্ক প্লাস, আর সম্পর্ক যখন প্লাস বোঝাবে তখন সেটা কি হবে? অধিকরণ কারক। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি। সম্পর্ক প্লাস বোঝাতে পারে, এরপরে দেখো স্থান বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, সময় বোঝাতে পারে, তখন সেটা কি হবে বলতো? তখন সেটা অধিকরণ কারক হবে। কি হবে? অধিকরণ কারক। খেয়াল করো, প্রভাতে, তাহলে প্রভাত কি বলতো? একটা সময়কে বোঝাচ্ছে, আর সময় বোঝালে তখন সেটা কি হবে? অধিকরণ কারক হবে। এবং এখানে কোন বিভক্তি আছে দেখো? এ। আমরা জানি এ অন্তস্থ অ তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কি হবে? সপ্তমী। তাহলে সঠিক উত্তর হবে ঘ। ক্লোজ আপ কাছে আসার গল্প, তাহলে এটা কি হবে? তোমার সম্পর্ক প্লাস, সম্পর্ক প্লাস হলে তখন সেটা অধিকরণ। পরের প্রশ্নটি, কালকের কথাটা মনে রেখো, রেখাযুক্ত পদটি কোন কারক? তাহলে দেখো কালকের কথাটি এটা কি হবে বলো? একটু ঝটপট জানাও, আর যারা পরবর্তীতে যুক্ত হয়েছো তারা পুনরায় প্রথম অংশটুকু মানে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। মানে কারক থেকে অনেকের মানে সমস্যা আছে আর কি, বা অনেক কনফিউজড হয়ে যাবে এমন প্রশ্ন আছে, সেগুলো এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। এখানে অনেকে উত্তর করবা যে অধিকরণ কারক, যে কালকের একটা সময়কে বোঝাচ্ছে, কিন্তু আমি যখন সম্বন্ধ কারক পড়িয়েছিলাম, অর্থাৎ ক্রিয়ার সাথে সরাসরি কিন্তু সম্পর্ক নেই, তাহলে দেখো এটা তোমার অধিকরণ হবে না, সেক্ষেত্রে এটা সম্বন্ধের মধ্যে যাবে, সম্বন্ধ কারকের মধ্যে যাবে। এটা একটু মনে রাখবে, এবং সম্বন্ধ কারকটা বেশি ভালোভাবে পড়ে যাবা, এখান থেকে প্রশ্নটা আসতে পারে। যারা এখনো নতুন সংস্করণের বইগুলো সংগ্রহ করনি, তোমাদেরকে আহ্বান করছি, কিছু প্রশ্ন গ্যাপ দিতে হচ্ছে, কারণ হচ্ছে আজকে সবগুলো পড়ানো শেষ হবে না, আমাদের এরপরে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা করবে, কারণ আজকে কিছুটা শিডিউল মিসম্যানেজমেন্ট হয়েছে আর কি, সেজন্য। তাহলে দেখো এই যে প্রতি বছরের যে প্রশ্ন কমনের হারটা সেটা এখানে দেওয়া রয়েছে, এবং যারা এখনো এই যে লিখিত বই সংগ্রহ করনি এবং মডেল টেস্ট শেষ মুহূর্তে নিজেকে ঝালাই করার জন্য এই বইগুলো কিন্তু অতি সত্বর সংগ্রহ করে নিবে নিকটস্থ লাইব্রেরি থেকে। সকাল 9টায় পরীক্ষা শুরু হবে, এই বাক্যে সকাল 9টায় কোন কারকে কোন বিভক্তি বলো? একটু ঝটপট জানাও।
সকাল 9টায় পরীক্ষা শুরু হবে, এই বাক্যে সকাল 9টায় কোন কারকে কোন বিভক্তি? তাহলে অধিকরণ, অপাদান, কর্ম, কর্তা, অর্থাৎ যে কাজটি করবে সে তো কর্তা, এখানে কর্তা তো হবে না। কর্মকারক যাকে আশ্রয় করে হয় সেটাও এখানে নাই। অপাদানকারক সম্পর্ক মাইনাস বোঝাতে পারে, তারপরে বিচ্যুত বোঝাতে পারে, এগুলো অপাদান হবে। কিন্তু এখানে বলেছে সকাল 9টায়, তাহলে দেখো একটা সময়কেও বোঝাচ্ছে, সময় বোঝালে তখন সেটা কি হবে? সঠিক উত্তর হবে অধিকরণকারক হবে। কি হবে? অধিকরণ। রমজান আলী, ধন্যবাদ তোমাকে। সম্বন্ধ কারকটা ভালোভাবে পড়বা, সেটা রাজশাহীর জন্য বা হচ্ছে চট্টগ্রামের জন্য বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সম্বন্ধ কারকটা গুরুত্বপূর্ণ। সম্বন্ধ কারক বিষয়টা হচ্ছে সরাসরি তোমার ক্রিয়ার সাথে কিন্তু সম্পর্ক বোঝাবে না, সম্পর্ক না বোঝায় না পরোক্ষ সম্পর্ক বোঝাবে। আমরা আবার আসবো সম্বন্ধ কারকে। পরের প্রশ্নটা বলো। এই যে দেখো সম্বন্ধ পদ এসেছে বলতে না বলতেই, যার অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে কোনো কিছু সম্বন্ধ আছে তাকেই বলা হয় সম্বন্ধ পদ বলা হয়। কি বলা হয়? সম্বন্ধ পদ বলা হয়। পেজে পোস্ট করা হয় আগে থেকে, জিলানি স্যার পেজে পেয়ে যাবা সকল ক্লাসের। আজকে তো 13 নং লেকচার হচ্ছে, 12 এর আগে যে 12টা হয়েছে সেগুলো পোস্ট করা আছে। অর্থাৎ ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত মানে বাক্য অবস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই সম্বন্ধ পদ। এখানে আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো জায়গায় কমন পাবা। এবং দেখো সম্বন্ধ পদে র কিংবা এর বিভক্তি যোগ হয় এবং এই বিভক্তি কোনো সময় লোপ হয় না। যেমন জলের মাছ, চোখের দেখা, তারপরে দেখো 15 পরিচ্ছেদ, বনের পাখি বনেই সুখে থাকে, লোহার কার্তিক। তাহলে দেখো এই যে এখানে কি বলেছে যে সম্বন্ধ পদে কি থাকে? র বা এর বিভক্তি থাকে, র বা এর বিভক্তি থাকে। যেমন এখানে রয়েছে দেখো ছেলেবেলাকার কথা, আজকের অধিবেশন, চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার নিশা, আদার ব্যাপারী। দেখো এখানে সব কটার কি আছে? র বা এর বিভক্তি আছে। কোন পদে বলতে? যে সম্বন্ধ পদে। কোন পদে? সম্বন্ধ পদে। এবার বলো যে সপ্তমী বিভক্তির প্রতীক কোনগুলো? সপ্তমী বিভক্তি কোনগুলো জানাও। সপ্তমী বিভক্তি কোনগুলো? দেখো আমি জিলানি স্যার পেজ থেকে একটা কমেন্ট করেছি, যে এই পেজে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ক্লাস শেষে এখানে পোস্ট করে দিব। তাহলে দেখো যে সপ্তমী বিভক্তি আমরা আগেই কিন্তু আলোচনা করেছি। প্রথমা সেখানে শূন্য হবে, দ্বিতীয় বিভক্তি কে রে ব্যাপিয়া, তৃতীয় হবে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হবে কে রে জন্য, তারপরে হচ্ছে দেখো পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী হবে র বা এর, আর সপ্তমী হবে এ অন্তস্থা অতে। তাহলে এখানে বলেছে সপ্তমী, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এই যে এ অন্তস্থা অতে, এটা হবে সপ্তমী। সঠিক উত্তর হবে ঘ। এবং তৃতীয় বিভক্তি কোনগুলো? এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। তৃতীয় হবে দ্বারা দিয়া কর্তৃক। কি হবে বলতো? দ্বারা দিয়া কর্তৃক। এরপরে তোমাদের অনেক ম্যারাথন ক্লাস নেওয়া হবে। জিলানি হাসান জয় এই আইডিতে কিন্তু প্রতিটা ক্লাস শেয়ার দেওয়া আছে, আইডিটা একটু ফলো করবা, কারণ প্রতিদিনের যে আমার ক্লাসগুলো থাকে ওইখানে শেয়ার করা হয় আর কি। ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই করবা। বাবা রোববার বাড়ি থাকেন না, রোববার কোন কালকে কোন বিভক্তি? দেখো বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে হয় সেটা অপাদান অধিকরণ, না হয় করণ কারক থেকে বেশি এসেছে। আর গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মানে সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক থেকে প্রশ্নগুলো সেট হচ্ছে আর কি। বাংলা ক্লাস শেষ হওয়ার পর কিন্তু তোমাদের ইংরেজি ক্লাস হবে, সেটা একটু দেখবা।
অন্য সব সাবজেক্টের ক্লাসগুলো এই পেজেই হয়, আমাদের পেজে প্রতিদিন 3 থেকে 4টা করে ক্লাস হয়। এক্ষেত্রে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবে, একটা রিয়াক্ট দিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশন তোমার কাছে যাবে। বাবা রোববার বাড়িতে থাকেন না, তাহলে রোববার দেখো একটা সময়, এটা কি বোঝাচ্ছে? সময় বোঝালে তখন সেটা কি হবে? অধিকরণ কারক হবে। আর রোববার এখানে কোনো বিভক্তি নাই, এজন্য কি হবে? শূন্য হবে। কি হবে? শূন্য হবে, শূন্য। পরের প্রশ্নটি, এই যে পরের প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই আমি যখন তোমাদেরকে ক্লাসের পিডিএফটা দিব, এই কিছু না পড়লে সম্বন্ধ পদের বিভক্তিটা অবশ্যই দেখবা। দেখো সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয়ে থাকে, যেমন আমি যোগ র, এটা কি হবে বলো তো? আমার। তারপরে রফিক যোগ এর, রফিকের বই। এবং আরেকটা বিষয় খেয়াল করবা, যেমন রাজার রাজ্য প্রজার জমি, এটা হচ্ছে অধিকার সম্বন্ধ। কি বলতো? অধিকার সম্বন্ধ। প্রত্যেকে একটু লেখো সম্বন্ধ পদ লিখে র বা এর বিভক্তি লেখো, র বা এর বিভক্তি। যেমন প্রশ্ন আসতে পারে যে উপাদান সম্বন্ধ কোনগুলো, সেটা দেখো রূপার থালা, সোনার বাটি। তারপরে দেখো ব্যাপ্তি সম্বন্ধ, রোজার ছুটি, শরতের আকাশ, এটা দেখো ব্যাপ্তি। এরপর আসতে পারে ভগ্নাংশ সম্বন্ধ কোনটি, যেমন 1-এর 3, 7-এর 5, এগুলো হচ্ছে ভগ্নাংশ সম্বন্ধ। এই 13 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি আধার আধেয় সম্বন্ধ পদ, সেক্ষেত্রে দেখো যে বাটির দুধ, শিশির ঔষধ, বাটির দুধ এবং কি বলতো? শিশির ঔষধ। এরপরে আসতে পারে দেখো এই যে উপমান উপমেয় সম্বন্ধ, মানে তুলনা করা বোঝায়। উপমান মানে তুলনীয় বস্তু, ননির পুতুল, লোহার শরীর। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে যে নিচের কোনটি বাগধারা, তাহলে দেখো যে ননির পুতুল, এটা হচ্ছে কি বলতো? বাগধারা। এবং ননির পুতুল এটা দেখো উপমান উপমেয় সম্বন্ধ। এরপরে আসতে পারে দেখো রাজার হুকুম, দেখো এখানে বিভক্তি আছে, র আছে। তারপরে হচ্ছে বাঘের ভয়, বৃষ্টির পানি, ক্ষেতের ধান, এগুলো হচ্ছে অধিকার সম্বন্ধ। কি বলতো? অধিকার সম্বন্ধ। একবার এটা দেখলে তোমরা পেরে যাবে আর কি। তাহলে মনে রাখবো সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয়ে থাকে। যেমন প্রশ্ন আসতে পারে যে ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি, যেমন রোজার ছুটি, শরতের আকাশ। তারপরে দেখো আধার আদেও সম্বন্ধ আছে কোনটিতে, যেমন বাটির দুধ, শিশির ওষুধ। এইখান থেকে হুবহু তোমরা মানে কমন পেয়ে যাবে, মানে অপশনগুলো এখান থেকে সেট হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, এর কারক ও বিভক্তি নির্ণয় করো, বলো কি হবে? একটু ঝটপট জানাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি বলেছিলাম যে মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, সেটা কি হবে বলতো? তখন সেটা অপাদান কারক হবে। কি হবে? অপাদান কারক। মাইনাসে অপাদান সাথে পাপ বিপদ ভয়, তাহলে এটা দেখো অপাদানে কি হবে? সপ্তমী। এবং এখানে দেখো লোভে, এখানে একটা এ বিভক্তি আছে। কি আছে? এ বিভক্তি। সম্বন্ধ পদ, সম্বোধন শব্দটি হচ্ছে আহ্বান করা। সম্বোধন শব্দটি কি বলতো? আহ্বান। এবং আহ্বান ওটি বানান, এর উচ্চারণ হচ্ছে দেখো এই যে এটি। যে পদ দ্বারা কাউকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে, অর্থাৎ কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেমন বলা হয় না, ওগো তুমি শুনছো, ওগো শুনছো, ক্লাসটি একটু শেয়ার করে দাও। এই যে আমি তোমাকে ওগো বলে সম্বোধন করছি, এটা কি হবে বলতো? এই যে সম্বোধন পদ হবে। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবে যে সম্বোধন পদের পরে কমা বসে। সম্বোধন পদের পরে কি বসে বলতো? কমা বসে। যেমন ওহে মাঝি আমাকে পার করো, তাহলে যে ওহে মাঝি এটা বলে তুমি সম্বোধন করছো, এরপরে কি বসিয়েছো? দেখো কমা বসিয়েছো। তারপরে সম্বোধন পদে শূন্য বিভক্তি হয়, যেমন এখানে দেখো ওহে, ওগো, হে, ওরে, ওলো, এগুলো সব দেখো সম্বোধন পদ। এই যে ওরে খোকা, যাবার সময় একটা কথা শুনে যাস, তাহলে দেখো যে ওরে খোকা বলে সম্বোধন করছে, তাহলে এটা সম্বোধন পদ। তো জানোই কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সম্বোধন পদ হবে। কি হবে? সম্বোধন পদ। এই প্রশ্নটি গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 ইউনিটে এসেছে যে বাবা বাড়ি নেই, বাড়ি শব্দের কারক ও বিভক্তি কোনটি, বলো? আচ্ছা তোমরা অবশ্যই জানাবা, যারা 90 জন আছো, এরপরে কোন টপিকের ক্লাস চাও সেটা অবশ্যই জানিয়ে দিও। এবং তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা সমার্থক শব্দ কোনগুলো পড়বো, এক কথায় প্রকাশ। যেমন গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বিরোচন অংশ থেকে প্রশ্ন এসেছে বেশি। এবং বাগধারা, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থ। মূল বই থেকে জাস্ট আমি 7 থেকে 8টা শব্দার্থ দিব, এর ভিতর থেকে কমন পড়বে এবং এর বাইরে কিছু পড়তে হবে না। সমার্থক শব্দ আজকের ক্লাসে দিয়ে দিব।
তোমার 1-150 সমার্থক শব্দ আছে, সেখান থেকে 10 থেকে 15টা পড়লে কমন পেয়ে যাবা। আর পারিভাষিক শব্দ আগামীকাল আমি জিলানি স্যার পেজে পোস্ট করে দিব। আজকে পোস্ট করেছি সমার্থক শব্দ, ক্লাস শেষে অবশ্যই দেখে নিবা এবং আমি লিখেও দিব। তাহলে দেখো এখানে বাবা বাড়ি নেই, বাড়ি হচ্ছে একটা স্থান, স্থান বোঝালে তখন সেটা অধিকরণ কারক হবে। কি হবে? অধিকরণ কারক, অধিকরণ। পরের প্রশ্নটি 29 নম্বর, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দেখো এই প্রশ্নটি একটা গান আছে কিন্তু রবি ঠাকুরের সম্ভবত, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তাহলে দেখো এই যে পায়ের চিহ্ন, আমি বলেছিলাম যন্ত্র মাধ্যম, যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, যন্ত্র মাধ্যম, তারপরে দেখো উপকরণ বোঝাতে পারে, যন্ত্র মাধ্যম উপকরণ, এবং কিসের মাধ্যমে, কোন উপায়ে, কিসের দ্বারা, এগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও তখন সেটা কি হবে বলো তো? তোমার করণ কারক হবে। তাহলে এখানে বলেছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, কিসের চিহ্ন? কিসের চিহ্ন বলো তো? পায়ের চিহ্ন। তাহলে এখানে কি হবে বলো? আরো সহজ করে দিলাম। যন্ত্র, যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, তারপরে উপকরণ বোঝাতে পারে, কিসের দ্বারা, কোন উপায়ে, এগুলো দিয়ে, তারপরে কিসের, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা কি হবে বলো তো? এই যে তোমার করণ কারক হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর এই যে পায়ের, র বা এর থাকলে সেটা ষষ্ঠী বিভক্তি। সঠিক উত্তর খ, করণে ষষ্ঠী। কি হবে বলো তো? করণে ষষ্ঠী হবে। তারপরে এই যে কারক বিভক্তি নির্ণয়ের যে সহজে যে কৌশলটা আছে সেটা আমাদের বাংলা বিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে। যাদের কাছে বইটা আছে তারা তো বই সামনে নিয়েই তোমরা দেখতে পাচ্ছ, আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো গুরুত্ব সহকারে পড়বা। দেখো এই কর্তা হচ্ছে, কর্তৃকারক হচ্ছে বাক্যের প্রধান যে থাকবে, অর্থাৎ সেখানে শূন্য বিভক্তি। কর্তার কাজ বোঝাবে, কর্তার কাজ বোঝাবে, সেটা হবে কি বলতো? কর্মকারক। সেটা কি হবে? কর্মকারক। আর মাধ্যম বোঝাবে, যদি মাধ্যম বোঝায়, বললাম যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, উপকরণ বোঝাতে পারে, কিসের দ্বারা, তবে কিসের দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা কি হবে বলতো? তখন সেটা হবে করণকারক। যদি নিঃস্বার্থভাবে দান করে দাও, দান করা বোঝায়, তখন সেটা সম্প্রদান কারক হবে। কি হবে? সম্প্রদান কারক। যদি সম্পর্ক মাইনাস বোঝায়, এরপরে দেখো গৃহীত, উৎপন্ন, ভীত মানে ভয়, ডর, তারপরে চলিত, পতিত বোঝায়, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়েছে, সম্পর্ক মাইনাস বোঝাচ্ছে। দেশ থেকে হায়েনারা পালিয়েছে, হায়েনা মানে পাকিস্তানি দোসরদেরকে বলছি। তাহলে দেখো এখানে সম্পর্কটা মাইনাস হচ্ছে, এটা অপাদান কারক হবে। অধিকরণ কারক কি বলতো? সম্পর্ক যদি প্লাস বোঝায়, স্থান বোঝায়, মানে কাল মানে সময়কে বোঝায়, কোন একটা বিষয়কে বোঝায়, বা ভাব যদি বোঝায় তখন সেটা কি হবে? তোমার এই অধিকরণ কারক হবে। এবং এই সহজ কৌশলটা অবশ্যই মনে রাখবে, একবার হলেও দেখবা। পুকুরে মাছ আছে, পুকুরে শব্দটি কোন কারকে কোন বিভক্তি বলো? আমি কিন্তু বিস্তারিত আগে বেসিক আলোচনা করে নিয়ে এসেছি, এরপর প্রশ্ন দিচ্ছি। পুকুরে মাছ আছে, এর পাশাপাশি দেখো আর একটা কি ছিল? আকাশে, আকাশে চাঁদ উঠেছে। একটু ঝটপট জানাও। পুকুরে মাছ আছে, আকাশে তারপরে চাঁদ উঠেছে, তারপরে দেখো যদি বলে তিলে তৈল আছে, তিলে তৈল হয়, এই দুইটা কিন্তু আলাদা। একটু ঝটপট জানাও তো কি হবে? খেয়াল করো, পুকুরে মাছ আছে, তাহলে পুকুরে সব জায়গায় কিন্তু মাছ থাকে না। তাহলে বিরাট একটা স্থানের, বিরাট একটা জায়গার যদি একটা জায়গায় কোনো ক্রিয়া সংঘটিত হয় তখন সেটা কি বলা হয়? ঐকদেশিক বলা হয়। কি বলা হয়? এই যে ঐকদেশিক বলা হয়। যেমন আকাশে চাঁদ উঠেছে, তাহলে দেখো আকাশ, সেখানে চাঁদ কয়টা? চাঁদ তো একটা, একটা জায়গায় উঠবে তো। তাহলে বিরাট একটা স্থানের একটা জায়গায় যদি ক্রিয়া সংঘটিত হয় তখন তাকে বলা হয় ঐকদেশিক বলা হয়। আর বৈষয়িক কি? বৈষয়িক যেমন রাখিব অঙ্কে কাঁচা, ইংরেজিতে ভালো এটা। আর অভিভাবক কি বলতো? সব জায়গায় বিরাজমান থাকবে। যেমন তিলে তৈল আছে, মনে মনে করো এটা হচ্ছে তিল, এই তিলের সব জায়গায় কিন্তু তেলটা বিদ্যমান থাকবে। তাহলে সব জায়গায় যদি বিরাজমান থাকে তখন সেটা অভিব্যাপক। আর কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা যদি বোঝায় তখন সেটা বৈষয়িক হবে। আর একটার কারণে যদি অন্যটা দূর হয়, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, এটা ভাবাদিকরণ হবে। কি হবে বলতো? ভাবাদিকরণ। গাছ থেকে ফল পড়ে, কোন কারকে কোন বিভক্তি বলো?
গাছ থেকে ফল পড়ে কোন কারকে কোন বিভক্তি, একটু ঝটপট জানাও। ক্লাস সংক্রান্ত যত পিডিএফ বা কোনো কিছু যদি না বুঝতে পারো আমার আইডিতে তোমরা জানাতে পারো, আমি তোমাদেরকে যত সম্ভব চেষ্টা করব সমাধান দিতে। আমার আইডি হচ্ছে জিলানি হাসান জয়, দেখো কমেন্ট করেছি আর কি। গাছ থেকে ফল পড়ে, তারপরে গাছ থেকে পাতা ঝরে পড়ে, সম্পর্ক এখানে মাইনাস, আর সম্পর্ক যখন মাইনাস বোঝাবে তখন সেটা কি হবে, অপাদান কারক হবে। এবং এখানে দেখো থেকে রয়েছে, আমরা জানি হতে থেকে সে, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, হতে থেকে সে এটা কি হবে, পঞ্চমী বিভক্তি। তাহলে গাছ থেকে ফল পড়ে, তাহলে এখানে সম্পর্কটা কি বলতো, গাছের সাথে আর ফলের সম্পর্কটা মাইনাস, আর মাইনাস বোঝালে সেটা অপাদান কারক হবে। আর এখানে খেয়াল করো একটা বিভক্তি আছে থেকে, আমরা জানি হতে থেকে সে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে। আমাদের তারপরের প্রশ্ন, ব্যায়ামে শরীর ভালো হয়, বলো। ব্যায়ামে শরীর ভালো হয়, এরপরে থাকতে পারে চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়। এরপর তোমার থাকতে পারে সাধনায় সিদ্ধি লাভ হয়, সাধনায় সিদ্ধি লাভ হয়, আমি একটু সংক্ষেপে লিখছি। এরপরে আসতে পারে শিকারী বিড়াল গোপে চেনা যায়, শিকারী বিড়াল গোপে চেনা যায়, একসঙ্গে সবগুলো দিয়ে রাখলাম, গোপে চেনা যায়। তারপরে আসতে পারে লাঙল দিয়ে জমি চাষ করা হয়, লাঙল দিয়ে জমি চাষ করা হয়। তারপরে আসতে পারে এ কলমে ভালো লেখা হয়, এ কলমে ভালো লেখা হয়। এগুলো কোন কারক বলো, এগুলো কোন কারক হবে? তাহলে দেখো এই যে ব্যায়ামে শরীর ভালো হয়, এই ব্যায়ামে কিসে, তাহলে দেখো এটা দেখো তোমার সঠিক উত্তর হবে করণ কারক। চেষ্টায় সব হয়, তাহলে চেষ্টায়, কিসে সব, চেষ্টায়। সাধনায়, শিকারী বিড়াল গোপে চেনা যায়, চেনার মাধ্যমটা কি, গোপ, মাধ্যম বোঝালে করণ কারক। লাঙল দিয়ে জমি চাষ করা হয়, এ কলমে ভালো লেখা হয়, সবগুলো তোমার করণ কারক হবে, কি হবে, করণ কারক। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে কোন কারক? এই ভ্রমর যখন সামনে আসছে একটা গানও মনে পড়ছে, কি গান বলো তো? ভ্রমর কয় গিয়া, যাই হোক। এরপরে আমাদের ইংরেজি ক্লাস আছে, তারপর হচ্ছে আমাদের সায়েন্সের ক্লাস অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা। আমাদের শাহরিয়ার সাগর স্যার ক্লাস নেবেন এবং ওয়াজিদ শরীফ ভাই ক্লাস নেবেন। তাহলে দেখো ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘর একটা স্থান, স্থান বোঝালে অধিকরণ কারক হবে। আমাদের আর 5 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ হয়ে যাবে। শিকারী বিড়াল গোপে চেনা যায়, তাহলে চেনার মাধ্যমটা কি, আমি বলেছিলাম যদি যন্ত্র উপকরণ বা মাধ্যম বোঝায়, যন্ত্র উপকরণ বা মাধ্যম বোঝায় তখন সেটা কি হবে, তোমার করণ কারক হবে। এখন তুমি করণ কারকের কিছু প্রকারভেদ আছে, তার মধ্যে যে তুমি শিকারী বিড়াল গোপ দেখে চিনে যাচ্ছ, তাহলে এটা কি বলতো, একটা উপায়াত্মক, কি বলতো, উপায়াত্মক, লক্ষণ না, হেতু না, কালাত্মক না, এটা উপায়। চেনার উপায়টা কি? এক কথায় প্রকাশের পিডিএফটা আগামী কাল বা হচ্ছে 2 দিন পরে দিব, সমার্থক শব্দটা অলরেডি পোস্ট করা আছে। জগতে এটা আসতে পারে, জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায়, সাধনায় কোন কারকে কোন বিভক্তি? জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায়, এখানে সাধনায়, সাধনায় কোন কারকে কোন বিভক্তি একটু জানাও। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে, সাধনায়। এটা দেখো করণ কারকে কি হবে, করণে সপ্তমী, করণে সপ্তমী। পরের প্রশ্নটি দেখো, ফুলের গন্ধে ঘুম আসে না কোন কারকে কোন বিভক্তি? ফুলের গন্ধে ঘুম আসে না, এটা বলো। আমরা যদি কিসের দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর পাচ্ছি আমরা এখানে, কিসের দ্বারা, কিসের উপায়ে, তারপরে কোন মাধ্যমে, এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি।
এই প্রশ্নটা যখন এসেছিল তখন দেখো তোমার এই যে সর্বশেষ সংস্করণ সম্বন্ধ, যে সম্বন্ধ পদ আছে, দেখো এটা ফুলের গন্ধে ঘুম আসে না, আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি যে র বা এর বিভক্তি যদি থাকে তখন সেটা কি হবে, সম্বন্ধ পদ হবে। কি হবে বলতো, সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক হবে। তাহলে তোমরা উত্তর করেছো কি অপদান অধিকরণ, না এটা করণ কারক তো এখানে অপশনে নাই। দেখো এটা হচ্ছে সম্বন্ধ কারকে ষষ্ঠী হবে, এটা মনে রাখবা। নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী ফুলের গন্ধে ঘুম আসে না, তাহলে যে ঘুম আসে না, এই যে আসার সাথে যে ফুলের কোনো মানে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে এটা হবে সম্বন্ধ কারকে ষষ্ঠী বিভক্তি হবে। যেহেতু এটা অনেক আগের প্রশ্ন, মানে 21 সংস্করণের আগে, সেক্ষেত্রে এর মধ্যে দেখো তোমার এই সম্বন্ধ এই যে পদ এটা কিন্তু ছিল না। কিন্তু এখন যদি প্রশ্ন আসে এই প্রশ্ন, তাহলে অপশনে কিন্তু সম্বন্ধ অবশ্যই থাকবে, তোমরা কিন্তু এই সম্বন্ধ পদে উত্তর করবা। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? বাক্যের ক্রিয়ার সাথে অর্থাৎ কাজের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়, একটু ঝটপট জানাও। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর দেখো, এখানে কারক হবে। বাকি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। বাকি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। আমরা সেই দিকে আছি, একটু ঝটপট এটা উত্তর করো যে কি হবে। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? প্রথমা হচ্ছে শূন্য হবে, এরপর দ্বিতীয়া কে রে ব্যাপিয়া, তৃতীয়া এখানে আছে, চতুর্থী হবে কে এর জন্য, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী হবে র এর, সপ্তমী হবে এ অন্তস্থা অতে। এটা হচ্ছে বিভক্তি। তাহলে দ্বারা দিয়া কর্তৃক এটা হবে তৃতীয়া বিভক্তি, মিলিয়ে নাও, তৃতীয়া বিভক্তি। আমাদের আজকে এ পর্যন্তই। এরপরে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো ম্যারাথন ক্লাস হবে। এবং এটা একটু সর্বশেষ জানিয়ে দাও যে নিম্নরে কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? করণ কারক, ডাক্তার ডাক, এটা তো করণ কারক হবে না। ঘোড়াকে চাবুক মার, গাড়ি স্টেশন ছেড়েছে, সম্পর্ক দেখো এখানে এই যে স্টেশনের গাড়ির সাথে, স্টেশনের সাথে গাড়ির সম্পর্কটা কি বলো তো, এখানে মাইনাস বোঝাচ্ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, বলো কি হবে এখানে? এর পরবর্তীতে তোমরা কোন টপিকের ক্লাস চাও সেটা একটু জানিয়ে দাও। অলরেডি হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী হয়েছে, সমাস হয়ে গিয়েছে, তারপর হচ্ছে কারক তো আজকে হলো। এরপরে কোনগুলো তোমরা চাও সেটা একটু জানাও, কোন টপিকের ক্লাস চাও। যন্ত্র উপকরণ মাধ্যম যদি বোঝায় সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হিসেবে আছে দেখো ক, ঘোড়াকে চাবুক মার। ধন্যবাদ। এবার দেখো তোমরা সমার্থক শব্দের জন্য কি কি পড়বা। সমার্থক শব্দের জন্য তোমাদের যা যা পড়তে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এই যে এই পেজে তোমরা হচ্ছে সমার্থক শব্দ একটু নিচেই গেলেই দেখবা পেয়ে যাবা। নিচেই গেলে তোমাদের জন্য এই যে রেখেছি, এই যে দেখো সমার্থক শব্দ, শতভাগ কমন উপযোগী সমার্থক শব্দ, এখানে যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো তোমরা পড়লে কমন পেয়ে যাবা। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে হচ্ছে এর পরবর্তীতে তোমরা কোন টপিকে ক্লাস চাও, একটু জানাও। সমার্থক শব্দ উপসর্গ নিতে পারেন, উপসর্গ হয়েছে, উপসর্গের ক্লাস হয়েছে, জানাও। এবং এর আগে যে 12টা লেকচারের ক্লাস হয়েছে তোমরা অবশ্যই এটা দেখে যাবা, একবার হলেও দেখবা। এবং আমাদের জয়কলি যে একাডেমি আছে সেখানেও ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, সেটাও দেখতে পারো আর কি।
আচ্ছা, এবার আমাদের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে সবগুলো মিলিয়ে যে গুরুত্বপূর্ণ 500 এমসিকিউ দেওয়া হবে, ওই 500 এমসিকিউ আমাদের ম্যারাথন আকারে চলবে। এর পরবর্তী যে ক্লাসগুলো হবে ম্যারাথন আকারে চলবে, সেটা 50-60টা এমসিকিউ দিয়ে, মানে সকল টপিক থেকে নিয়ে প্রথম পত্র, তারপর ব্যাকরণ অংশ, বিরোচন অংশ থেকে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং নতুন সংস্করণে যে বইগুলো বের হয়েছে সেগুলো অবশ্যই সংগ্রহ করবা, এবং আমাদের পেজে অনুষ্ঠিত যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করবা। সমাসের ক্লাস হয়েছে, সমাসের ক্লাস হয়েছে, পেজে দেখতে পারো। পেজে আমাদের রিলস অপশনে যে ভিডিও সেকশনটা চেক করবা, বা ইউটিউব আমাদের হচ্ছে তোমরা জয়কলি একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তোমরা ক্লাসটা পেয়ে যাবা। আর আজকের ক্লাসের পিডিএফ আমি পোস্ট করে দিব জিলানি স্যার পেজে, তোমাদের জন্য পোস্ট করা থাকবে আর কি।